প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সঙ্গে যারা অতিথি হিসেবে আছেন চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। দুজনই আছেন আমাদের সাথে লুইজিয়ানা থেকে, এবং আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার। তিনি ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের এমিরেটাস প্রফেসর, লেখক, গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মনির মুজতবা আলী, তিনি সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজ, লুইজিয়ানার তিনি প্রফেসর, ইংরেজি বিভাগের। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমার স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, শুরুতে কিছুটা ধারণা দিই। মূলত অনেকগুলো বিষয়ই আমরা দেখছি যে আজকে আমরা যেটি রেখেছি এটি হচ্ছে আমেরিকার রাজনীতি এবং এ বিষয়ক, পাশাপাশি মধ্যপ্রাচ্য ইস্যুটিও আলোচনায় নিশ্চয়ই আপনারা আনতে চাইবেন, সেটি নিয়েও আমরা পরে কথা বলবো। প্রথমত, ফেডারেল সরকার 6 জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত শতাধিক ব্যক্তির বিচার সঠিকভাবে করেছে কিনা এই নিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের মধ্যে একটা ভিন্ন মত তৈরি হয়েছে। এটি একটি বিষয় আছে, এটি নিয়ে আপনারা কথা বলবেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলার বিচারে 6 জুরি সদস্য চূড়ান্ত হয়েছে এবং সেখানেও কিছু ঘটনা ঘটেছে, সেই জায়গাতেই আমরা একটু কথা বলবো। সুইং স্টেট পেনসিলভেনিয়াতে সফর করছেন প্রেসিডেন্ট জো বাইডেন, সেখানে খুব অল্প ব্যবধানে এগিয়ে আছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শেষ পর্যন্ত এই পেনসিলভেনিয়া কার দখলে যাবে, মানে ভোট কে বেশি পাবেন সেই অর্থে বলছি, সুতরাং সেটিও আমরা নজরে রাখবো। হাউস স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন মাইক জনসন। বিষয়টি কি, আসলে কেন এত জলঘোলা হচ্ছে, সেটিও আমাদের আজকের বিষয়। এবং সীমান্ত নিরাপত্তা ব্যর্থতার অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেহান্দ্রো মায়োরকাসের বিরুদ্ধে হাউসে পাশ হওয়া যে অভিশংসন প্রস্তাব সেটি সেনেটে পাঠানো হয়েছে। এবং একই সাথে মধ্যপ্রাচ্য পরিস্থিতি তো আছেই, যেটি আমরা বলেছি। তো সুতরাং আমরা ধাপে ধাপে এই আলোচনায় যাই। প্রফেসর মোস্তফা সারওয়ার, আপনার কাছে একটু বিষয়টা তুলে ধরে আর একটু আমি আপনার কাছে আলোচনার জন্য যাচ্ছি। ফেডারেল সরকার 6 জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত শতাধিক ব্যক্তির বিচার সঠিকভাবে করেছে কিনা এ নিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। সুপ্রিম কোর্টের কনজারভেটিভ মেজরিটি ইঙ্গিত দিয়েছে যে 6 জানুয়ারি ক্যাপিটলে হামলায় অংশ নেওয়া শত শত ব্যক্তি যাদের বিরুদ্ধে প্রসিকিউটররা অভিযোগ এনেছিলেন, এর মধ্যে অনেক মামলা জাস্টিস ডিপার্টমেন্টকে আবারও খুলতে হতে পারে, ওপেন করতে হতে পারে। ক্যাপিটলে হামলাকারীরা ভোট গণনায় বাধা দেয় এমন অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। তাদের মধ্যে একজন পেনসিলভেনিয়ার সাবেক পুলিশ অফিসার জোসেফ ফিশার। তার অ্যাটর্নি জেফ্রি গ্রিন আদালতে বলেছেন, ভোট গণনায় বাধা দেয় বিষয়টি নথি পরিবর্তন করে দেয়া বা নকল নথি দেওয়ার মতো কাজকে বলা হয়, যার সরাসরি প্রভাব ভোট গণনায় পড়ে, কিন্তু ক্যাপিটল হামলার ক্ষেত্রে এমন কিছু হয়নি বলে তার মত। বাইডেন প্রশাসনের সলিসিটর আদালতে বলেছেন, এখানে সহজ প্রশ্ন হলো তারা কি কংগ্রেসের জয়েন্ট সেশনে ভোট গণনার কাজে বাধা দিয়েছে, প্রশ্নবোধক চিহ্ন, এবং এর উত্তর হলো হ্যাঁ। তাদের ভাষায় মঙ্গলবার 90 মিনিট সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে যুক্তিতর্ক হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। প্রফেসর মোস্তফা সারওয়ার। হ্যাঁ, এখানে যে কনজারভেটিভ জাজদের যে বক্তব্যটা সেটা দেখতে হবে, কারণ তারা বলতে চাচ্ছে যে মানে আমি যে দুজনের দেখলাম কমেন্টস, আমাদের এই লুইজিয়ানার যে নিউ অরলিন্স শহরের যে মহিলা এমি ব্যারেট, যার লাস্ট টাইম মিসেস ব্যারেট, জাস্টিস মিসেস ব্যারেট, এদের বক্তব্য যা দেখলাম তাতে এটার সারাংশ হলো যে এই যে প্রভিশনটা এটা ব্রড অ্যাপ্লিকেশন না হয়ে এটা ন্যারো অ্যাপ্লিকেশন হওয়া উচিত। অর্থটা কি? এই হলো যে ওয়ান আর্গুমেন্ট, যে যারা ওখানে ডেমনস্ট্রেশন করেছে, ক্যাপিটাল হিল আক্রমণ করেছে, সো কল্ড তাদের বক্তব্য অনুযায়ী সেটা প্রমাণ এখনো হয়নি পুরোপুরি। কাজে যারা ওখানে গিয়েছে তারা ডেমনস্ট্রেশন করেছে, বাধা দিয়েছে। বাধা দেওয়া আর ডকুমেন্ট অল্টার করা এই দুটো ভিন্ন জিনিস। এইটাকেই ওনারা মানে আর কি মানে এমফেসাইজ করার চেষ্টা করছেন। কাজে দেখা যাক যে এটা কোন দিকে যায়। তবে হয় কি, যে আমি সাধারণত কিছুটা লিবার্টারিয়ান ধাঁচের বিশ্বাসী। তার অর্থ যে ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি, সরকারি যে আইনগুলো তার সীমিত ইন্টারপ্রিটেশনসে আমি অনেকটা পক্ষপাতী ব্যক্তিগতভাবে। আচ্ছা, কাজে সেই জন্য আমি মনে করি যে এখানেই পার্থক্য যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য পৃথিবীর দেশগুলো। যেমন ধরুন অনেক দেশ আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি
যেখানে সরকার একদম মানে এমন ইন্টারপ্রিটেশন করে যেটার আর প্রতি উত্তর দেওয়া যায় না, কাজে জনগণ তার ভিকটিম হয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে যেহেতু এখানে ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি, কাজে সেই ক্ষেত্রে এই ইন্টারপ্রিটেশনটা দেখা যায়। তারা কিন্তু একটা কথা বলছে, অ্যালিটো বলেছে যে এটা যে ক্যাপিটাল হিল যে আক্রমণ করেছে সেটা একটা খারাপ ব্যাপার, সেটা একদম দারুণ কর্নার, ওটা উনি কিন্তু বলেছেন। জি। কিন্তু তারপরে উনি বলেছেন যে এর যে ইন্টারপ্রিটেশন যেটা হবে সেটার ব্যাপারে মানে যদি সরকারকে অধিকার দেওয়া হয় ব্রড স্পেকট্রামে, মানে যেটা এখানকার লয়াররা করে, ওরা যখন সু করে তখন ওরা করি বলে যে আমি একটা জাল, মানে ওই যে আমাদের যে খ্যাপ জাল আছে না, বিরাট জালে যাকে পারি সবাইকে ই করে তারপরে আমরা ই করব, প্রসিড করব। এটা একটা ব্রড স্পেকট্রাম, ব্রড ইন্টারপ্রিটেশন। এটা কি সুপ্রিম কোর্ট চাচ্ছে এর একটা ন্যারো ইন্টারপ্রিটেশনের জন্য। আচ্ছা, আমি একটু প্রফেসর মনির মুজতবা আলীর কাছে যেতে চাই। বাকি যতগুলো মামলা আছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, সবচেয়ে কঠিন হলো এই অভিযোগটি যে ভোটে বাধা দেয়া। অন্যগুলোতে হয়তো অর্থ জরিমানা দিতে হতে পারে বা নানা রকমের, কিন্তু এই বিষয়টি এবং এই যে আজকের যে ঘটনা প্রবাহ সব মিলে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। সেই প্রভিশনটা যে যে আইনটা নিয়ে সুপ্রিম কোর্টে যে ইয়ে হচ্ছে আর কি, জি, আপনার বিতর্ক হচ্ছে, সেই আইনটা হচ্ছে ওই এনরন যে স্ক্যান্ডালটা হলো আর কি, এনরন যে হয়ে গেল, মানে ব্যাংকরাপ্ট হয়ে গেল, তারপরে যে অনেক মানে কোটি কোটি টাকা যে হলো নষ্ট হয়ে গেল, মানুষ হারিয়ে ফেললো, তারপরে এই আইনটা হলো। তো সারার ভাই যেটা রেফারেন্স দিলেন যে সুপ্রিম কোর্টে কিছু কনসারভেটিভ জাজরা যেটাকে ইউজ করছে, যে সেটা হয়তো আপনার জানুয়ারি 6-এ ঘটেনি, কিন্তু ওই আইনের কিন্তু একটা প্রভিশন আছে যেটা হচ্ছে যে অবস্ট্রাক্ট বা ইমপিড অফিসিয়াল প্রসিডিং। হ্যাঁ, তো সেটাকে যদি আপনি বিবেচনায় নেন তাহলে সেটা তো হয়েছে, সেখানে সার্টিফাইড হবে যিনি জিতছেন, তিনি বাইডেন, এবং সেটা যাতে না হয় সেই অফিসিয়াল প্রসিডিংটা ইমপিড করার জন্য বা অবস্ট্রাক্ট করার জন্যই কিন্তু এই লোকজন গেছে সেখানে, তারা ভায়োলেন্সে নিমজ্জিত হয়েছে। হ্যাঁ, কাজেই এই কনসারভেটিভ যে জাজরা তারা আরেকটা জিনিস বলছে যে এটা তো ওই ব্যাপারে মানে একটা ফাইন্যান্সিয়াল ম্যাটার্সের ব্যাপারেই এটা এই আইনটা পাস হয়েছিল। হ্যাঁ, কিন্তু ফাইন্যান্সের তো কোনো ব্যাপার নাই এখানে। হ্যাঁ, তো সেই ব্রড আইনটা যে ব্রডলি যে ইউজ করা হবে এখন, এটাকে ইতিপূর্বে কখনো হয়েছে? তার জবাবে কিন্তু সলিসিটর জেনারেল বলেছে যে এর আগে তো এই ধরনের ভায়োলেন্স হয়নি বা এই ধরনের অবস্ট্রাকশন বা ইয়া হয়নি, যার ফলে কাজেই এটা যদি নাকচ করা হয় তাহলে আমি মনে করি যেটা হবে সেটা হলো যে আসলে আমাদের কোর্ট অনেকটা দলগত হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আপনার কাছে আমার এই বিষয়ে সঙ্গে সম্পর্কিত আরেকটি মামলা সম্পর্কিত একটি প্রশ্ন প্রফেসর মনির মুজতবা আলী, সেটা হচ্ছে আমরা জানি যে অনেকগুলো মামলা চলছে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে। আপনি যেটি বলছিলেন যে এই ধরনের ঘটনা প্রবাহই তো এই দেশে তেমন ঘটেনি বা ঘটেইনি আপনি বলছেন, এবং আপনারা সবাই সেটা ফলে এই সব কিছুই নতুন দেখছে। তো সেই জায়গা থেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলার বিচারে 6 জন জুরি সদস্য চূড়ান্ত করা হয়েছে। হাসমানি মামলায় বিচারের এজেন্ডাকে এগিয়ে নিতে ভালো কিছু বয়ে আনবে না এটি বলা হচ্ছে। রিপাবলিকানদের ঐক্যবদ্ধ না, আমি দুঃখিত, এটি অন্য একটি নিউজ সংবাদে। এই জায়গাতে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই জুরি যখন নির্বাচন করা হয় তখন মানে সাবেক প্রেসিডেন্ট একটু বিড়বিড় করে কিছু কথা বলেছেন, যেটিকে সেই জুরিকে প্রকারান্তরে হুমকি কিনা সেটি নিয়ে গণমাধ্যমগুলো এর মধ্যে আলোচনা শুরু করেছে। তো এই জায়গাটা থেকে আপনার কাছে জানতে চাই যে মানে বিভিন্ন ধরনের মামলা চলছে, এই হাসমানি মামলা, জুরি সদস্য নির্বাচন, এটি নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আপনার 7 জন জুরোর্স সিটেড হয়েছে। জি, তাদের তো প্রয়োজন 12 জন হলো বসবে আর 6 জন এক্সট্রা থাকবে, 18 জন। যাক, 1/3 হয়ে গেছে, এটা একটা খুব ভালো খবর যে 2 দিনের মধ্যেই আপনার 1/3 তাদের সিলেকশন হয়ে গেছে, আর মোট 1/3 সিলেকশন হয়ে গেছে। এখন ওই যে আপনি যেটা বললেন যে সে বিড়বিড় করে যেন কি বলেছে, এবং জাজ কিন্তু তাকে একটা দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, সেই বিড়বিড়ের ব্যাপারে একটা ওয়ার্নিং দিয়েছে, এবং এটা কিন্তু খুব ভালো করেছে।
হ্যাঁ, আমি বলবো এটা ভালো করছে এই কারণে যে এই বিড়বিড়টা যদি বন্ধ না করে সে মোটামুটি এটা তো আসলে তো মানে জুরি ইন্টিমিডেশন। হ্যাঁ, কাজে সেটা সে হয়তো ভবিষ্যতে জোরে সোরে করবে। হ্যাঁ, কাজেই যার যেটা করছে আমার এই জাজটাকে বেশি স্ট্রং মনে হচ্ছে, এবং এই মানে প্রথম থেকেই কিন্তু তাকে শক্ত হতে হবে। শক্ত না হলে তো আসলে ট্রাম্পের যে আচরণ সেটা তো আমরা ইতিমধ্যেই দেখেছি অন্য অন্য কেসগুলো, তারপরে সিভিল কেসগুলো আমরা ইতিমধ্যে দেখেছি, তাতে সেগুলো আমরা দেখতে পেয়েছি। জি, হ্যাঁ, কাজেই এটা একটা ভালো লক্ষণ। আমার মনে হয় এই মামলাটার বিচার কার্য খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, পরে দেখা যাক কি হয়। জি, প্রফেসর মোস্তফা সরওয়ার একই বিষয়। হ্যাঁ, এখানে আমি ডক্টর মুনির মুস্তফা আলীর সঙ্গে একমত যে ওই যে বিড়বিড় করা কিংবা ওয়ার্নিং দেওয়া কিংবা বাইরে এসে বক্তৃতাতে থ্রেট করা, এগুলোর বিরুদ্ধে এখন থেকেই খুব কঠোর ব্যবস্থার আর ইঙ্গিত দেওয়া উচিত, এবং যদি সে করে সঙ্গে সঙ্গে এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। আমি এর সঙ্গে একদম সম্পূর্ণ একমত। এটা জুরি ইন্টিমিডেশন, সেটা চলবে না। আচ্ছা, আমরা এবার একটু প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো সাবেক এবং বর্তমান এই দুই প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন, এটি ধরে নেওয়া হচ্ছে, এবং সেই নির্বাচনে জনপ্রিয়তায় কে কখন কাকে ছাড়িয়ে যাচ্ছেন সেটি হচ্ছে আসলে এখন আলোচনার বিষয়। তবে নির্বাচনের বেশ কয়েক মাস এখনো বাকি, এই সময়টিতে অনেক কিছু বদলে যেতে পারে। তার মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। সেটি কতটা প্রভাব ফেলবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং অবশ্যই দেশীয় অভ্যন্তরীণ রাজনীতিতে, এটিও আমরা আলোচনা করব। তো আমি একটু আজ পেনসিলভেনিয়াতে স্ক্র্যান্টন শহরে নির্বাচনী প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন, এবং তিনি সেখানে কি বলেছেন? তিনি বলেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দেশের অর্থনীতির পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং আবাসন খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, এটা তার অভিযোগ। ট্রাম্পের ব্যর্থতার কথা তিনি বলেছেন, যে কারণে করোনা পরিস্থিতি বিপজ্জনক হয়েছিল দেশে, সেটি তিনি বলেছেন। মেগা রিপাবলিকানরা বিলিয়নিয়ারদের কর কমিয়ে সেই ভার দেশের প্রবীণদের উপরে চাপাতে চায়, এটি তিনি বলেছেন। তিনি বলেছেন তার প্রশাসন ধনীদের কাছ থেকে ন্যায্য কর আদায় করে সীমিত আয়ের মানুষদের জন্য নানা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে। এখন যখন নির্বাচনী প্রচারণা কেউ চালান, নিশ্চয়ই তিনি তার কথা বলবেন এবং প্রতিপক্ষের সমালোচনা করবেন। এই বক্তব্যগুলোকে প্রফেসর মোস্তফা সরওয়ার কিভাবে বিশ্লেষণ করবেন? আমার যেন মনে হয় যে এই স্ট্র্যাটেজি নিয়ে উনি শুরু করেছেন, এটা একটা এফেক্টিভ, মানে এটাকে যদি আর্টিকুলেট করা যায় ভালো করে এবং ভালো করে প্রচার করা যায়। যেমন ধরুন, উনি যে বলছেন যে রিচদেরকে উনি ট্যাক্স করবেন, সেটা কিন্তু বিলিয়নিয়ারদের কথা বলছেন, তাদের উপরে করবেন, এবং সেটা একটা ন্যায্য 25% একটা মিনিমাম ট্যাক্স ফর বিলিয়নিয়ার্স ইজ, মানে আমরা সবাই তো অনেক হাই ট্যাক্স দেই, মানে যে রেটে আমরা ট্যাক্স দেই, আর সেখানে বিলিয়নিয়াররা বিভিন্ন ভাগ যোগ করে ওরা কেটে যায়। সেটাকে উনি বন্ধ করে দিয়ে যে ওটাকে করতে পারেন, সেটা তো সবার জন্যই মঙ্গল, সবারই একটা ফেয়ারনেস থাকা উচিত। আর উনি যে স্ক্র্যান্টন থেকে শুরু করেছেন, এটা কিন্তু খুবই অর্থবহ, কারণ উনি ওখানেই মানুষ। আমি ওই শহরে বেশ কয়েকবার গিয়েছি, যখন আমি ইউপেনে ভিজিটিং প্রফেসর ছিলাম, তখন প্রায় পোকোনো মাউন্টেনে যেতাম আনন্দ করার জন্য, ছুটির জন্য। তখন আমরা আবার স্ক্র্যান্টনেও চলে যেতাম, খুবই সুন্দর একটা সিনিক এলাকা। কিন্তু এইটাই হলো একটা ওয়ার্কিং ক্লাস শহর। এখানেই বাইডেন ছোটবেলা থেকে গড়ে উঠেছে, মানুষ হয়েছে, এবং উনি এখান থেকেই বলেছেন যে তার যে ভবিষ্যতের যে প্ল্যান, তাতে সাধারণ মানুষের জন্য যে উনি স্ক্র্যান্টন থেকে করছেন। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. আর তার প্রতিদ্বন্দ্বী করছে মারে-লাগো থেকে। এই যে পার্থক্যটাকে উনি খুব, মানে ওনার মানে নির্বাচনী প্রচারে
একটা কোর প্রপাগান্ডা হিসেবে উনি করতে মানে চাচ্ছেন। এটা আমার প্রতীকী মনে অর্থে হয় এটার একটা গুরুত্ব আছে নিশ্চয়ই। দারুণ গুরুত্ব আছে, কারণ সাধারণ লোকের সঙ্গে হি ইজ ট্রাইং টু আইডেন্টিফাই, বিশেষ করে যেটা রাস্ট বেল্ট সুইং স্টেটগুলো, মিশিগান, পেনসিলভেনিয়া, মিনেসোটা, এইগুলো, উইসকনসিন, দিস আর দ্য ইন্ডাস্ট্রিয়াল রাস্ট বেল্ট ছিল এক সময়, এবং ইলিনয়ের আশেপাশের সব জায়গাগুলো, সেখানে উনি অবশ্যই উইন করবেন। তো এই রাস্ট বেল্টগুলোর যে ওয়ার্কিং শ্রেণী, যারা মানে বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য তাদের জব হারিয়েছে, গাড়ির কোম্পানি থেকে, স্টিল কোম্পানি থেকে, অন্যান্য জি। রিলেটেড কোম্পানি থেকে, তারা কিন্তু আমার ধারণা তার যদি এই প্রপাগান্ডাটাকে খুব ভালো করে প্রচার করা হয়, হি উইল বি এবল টু টিউন উইথ দ্যাম, তাদের মনের সঙ্গে তার মিল হবে এবং এটা তার জন্য সুবিধা হবে। তবে ওখানে একটা জিনিস লক্ষ্য করুন, ওখানে কিন্তু প্রোগ্রেসিভরা এবং মুসলিমরা একমাত্র তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করেছে, এবং সেটাও কিন্তু একটা অন্য কারণ যে বাইডেনকে সাবধান করে দেওয়া হচ্ছে যে তোমার এখনো সময় আছে, তুমি গাজার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নাও এবং ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ সেটাকে তুমি বন্ধ করে দাও। এবং মাইকেল মুরে একটা যে স্টেটমেন্ট আপনি যদি লক্ষ্য করে থাকেন, উনিও কিন্তু ওই সাজেশনে দিয়েছেন যে এই সমস্ত এলাকাতে ভোট পাওয়ার জন্য, তাকে বিজয় লাভ করার জন্য, তাকে ওই গাজার ব্যাপারটাকেও সমাধান। ধন্যবাদ আপনাকে। আমি প্রফেসর মনির মুজতবা আলী আপনার কাছে যাওয়ার আগে একটু যুক্ত করতে চাই, বরাবরের মতোই কিন্তু পেনসিলভেনিয়া একটি সুইং স্টেট, খুব অল্প ব্যবধানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন, কিন্তু যে কোনো সুইং স্টেটে যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার, তরুণ ভোটার, তারা কিন্তু যে কোনো ধরনের আসলে ফলাফল বদলে দিতে পারে। এমনকি আমরা অন্তত মিশিগান এবং পেনসিলভেনিয়াতে বলতে পারি যে বাংলাদেশি আমেরিকান যারা, তারা এই নির্বাচনে বিরাট একটা প্রভাবক হয়ে যেতে পারেন। কারণ যে সংখ্যাটি আসলে পার্থক্য গড়ে দেয়, তাতে বাংলাদেশি আমেরিকানরা যদি একদিকে চলে যায়, যে কোনো দিকেই, তাহলে মানুষ তো তার নিজস্ব মতামত দেবে। তারপরেও যদি মানে বিভিন্ন জনের মতামতের প্রতিফলন একই রকমভাবে ঘুরতে থাকে, তাহলে যদি একদিকে চলে যায় সেটি, তাহলে কিন্তু যে কারোর জন্য এটি ভালো এবং মন্দ দুইজনের জন্য তৈরি করতে পারে। আপনার কাছে কি মনে হয় প্রফেসর মনির মুজতবা আলী? আপনি চমৎকার একটা ইস্যু উল্লেখ করেছেন। পেনসিলভেনিয়ায় বাইডেন জিতেছিল 2020-তে আপনার 1%, এটা আমাদের মনে রাখতে হবে, জাস্ট 1%। এখন তারা কিন্তু পোলে নেক অ্যান্ড নেক। এখানে আপনি যে মানে আপনি বাঙালি, আমাদের বাঙালি ডায়াসপোরা সেটাকে উল্লেখ করেছেন, কিন্তু আপনি মানে মুসলিম পপুলেশনকে যদি ধরেন, তাহলে সেখানে এখন আমি জানি না কতটা বাইডেনের আত্মশুদ্ধি করার সময় আছে, কিন্তু যতটা হয়ে গেছে এতেই আমার মনে হয় যে মুসলমানদের যে ভোট সে পেত তার অর্ধেক ভোট সে পাবে না। আমি আমার এটা একেবারে জেনারেস এই যদি না পান তাহলে সেই ভোট কোথায় যাবে? সেটা ভোট হয়তো চলে যাবে কর্নেল ওয়েস্টের কাছে বা কেনেডির কাছে চলে যাবে, বা তারা ভোট দিতেই যাবে না, তারা হয়তো ভোট দিতেই যাবে না। দেখেন, আমি এই কিছুদিন ধরে বাইডেনের, আমরা তো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলছি আর কি, সেখানে ইদানিং যে ঘটনাটা ঘটে গেল, মানে সে কিছুটা মেকআপ করতে চায়, সে মেকআপ করতে গিয়ে কিন্তু আবার দেখা যায় যে সে আবার সেই আগের জায়গায় ফিরে গেছে। যেমন ধরেন এই যে ঘটনাটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ঘটনাটা হয়ে গেল, আচ্ছা এখানে করলো কি, ইসরায়েল একটা কনসুলেটকে অ্যাটাক করেছে, সেখানে কি বাইডেন তার কোনো নিন্দা করেছে বা কোনো কথা বলেছে? কোনো কথা বলেনি। এবং তার বিপরীতে ইরান যখন বললো যে তারা রিটালিয়েট করবে, তখনই সে ওই যে তার যে অতি উৎসাহ, মানে ইসরায়েলের ব্যাপারে যে অতি উৎসাহ, সেটা একদম বেরিয়ে আসে। হ্যাঁ, এবং সে সেখানে বলে দিল যে আমরা ইরানকে যে কোনো মূল্যে আমরা করবো, প্রোটেক্ট করবো। হ্যাঁ, এই যে কোনো ব্যালেন্স দেখছি না আমি তার যে অ্যাপ্রোচগুলো, সেই অ্যাপ্রোচগুলোর মানে একদিকে সে দেখতে পাচ্ছে যে পোলে এই ঘটনাগুলো ঘটছে, অন্যদিকে সে সেটাকে করার চেষ্টা করছে, কিন্তু তা করতে গিয়েও সে বারবার সেই তার যে অতি উৎসাহ ইসরায়েলের ব্যাপারে, সেটা না করলেও কোনো ক্ষতি নেই। হ্যাঁ, সেটা হয় তার সেক্রেটারি অফ স্টেট করতে পারে, তার ডিফেন্স সেক্রেটারি করতে পারে, তার আরেকজন করতে পারে, কিন্তু তাকেই যে একবার প্রথমেই সেই অতি উৎসাহ হয়ে একটা কথা বলে ফেলতে হবে, এবং যেটা প্রমাণ করে যে না তুমি
ইয়া নেই, এই মানে ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট প্যালেস্টাইনিয়ান, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মুসলিমস, এইটা কিন্তু তাই সে বেরিয়ে আসে। এটা আমি মনে করি একটা প্রবলেম। আমার মনে হয় আমি প্রফেসর মোস্তফা সারওয়ার, আপনি যদি এই বিষয়ে একটু যুক্ত করতে চান, তারপর আমরা একটু বিরতিতে যাই। হ্যাঁ, আমি ডক্টর মুনির মুস্তাফা আলীর সঙ্গে একমত। সে বুঝতে পারছে না যে যেমন আমরা অলরেডি দেখেছি মিশিগানের যে প্রোটেস্ট হিসেবে বলেছে, রাইটিং করেছে তারা, এগুলো তার কানে যাচ্ছে না, এবং তার যে অতি উৎসাহ সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এই যে যেটা ডক্টর মুনির মুস্তাফা আলী বললেন, যখন এমবেসি আক্রমণ করলো, কই তার মুখ থেকে একটা কথাও বের হলো না। কনসুলেটে আক্রমণ করে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির কনসুলেট আর একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির ভিতরে ঢুকে গিয়ে তারা মেরে ফেললো, কিন্তু তার কোনো প্রতিধ্বনি নেই। এটা যে কত জঘন্য ব্যাপার উনি বুঝতে পারছেন না, কিন্তু উনি ওনার নিজের ধ্বংস। এবং মাইকেল মুর কিন্তু এই কথাটা ক্লিয়ার বলেছে, আজকে নিউজে বলছে, উনি বলছেন যে পার প্রিসেন্ট only 2 votes per precinct can defeat you big time. এটা কিন্তু মাইকেল মুর তার ডেটা থেকে বের করেছে, only 2 vote। এবং মাইকেল মুর সাজেস্ট করছে যে তুমি ইমিডিয়েটলি কারেক্ট করো, ডোন্ট সাপোর্ট ইসরায়েল, ডোন্ট গিভ ইসরায়েল এ ব্ল্যাঙ্ক চেক। এটা কিন্তু মাইকেল মুর আজকে বলেছে, এবং সে কিন্তু ওই এলাকাতে গতবারও কিন্তু তার প্রেডিকশন সত্য হয়েছে। ওই যে হিলারি ক্লিন্টনের সময় তার প্রেডিকশন সত্য হয়েছে। কাজেই এই জিনিসটা বাইডেন বুঝছে না, অতি উৎসাহ দেখাচ্ছে। এবং মানে ব্যাপারটা কি, তুমি মানে ইরান বলছে যে আমি আক্রমণ করব, হ্যাঁ ও বলে দিয়েছে, এবং বলেছে তুরস্কের কাছে বলেছে, তুরস্ক তো আমেরিকাকে বলে দেবে। কাজে এটা জানা, ইটস এ কোরিওগ্রাফড দ্য হোল থিং। তার মধ্যে তুমি গিয়ে তোমার একদম নেভিকে নিয়ে, তোমার বন্ধু বান্ধব ফ্রান্স ইংল্যান্ডকে নিয়ে তুমি তোমার মিসাইল করে তুমি একটা বড় একটা বাহাদুরি দেখাচ্ছ। ইসরায়েল ক্যান প্রোটেক্ট, তুমি তো অলরেডি মানে 4 বিলিয়ন পার ইয়ার তুমি দিচ্ছ তাকে আয়রন ডোমের জন্য। তারপরে তোমার এই যে অতি উৎসাহ, ওখানে গিয়ে একটা বিরাট অন্য একটা দেশের ভিতরে অন্য বেসগুলোকে, এমনকি জর্ডানকে বাধ্য করেছে মিসাইলের এগেনস্টে, ইরানি মিসাইলের এগেনস্টে অ্যাক্ট করার জন্য। এই সমস্ত কাজ না, সেই জায়গাতে মধ্যপ্রাচ্যের ইরানকে তো আসলে অনেকদিন ধরেই মানে আমেরিকা নানাভাবে তাদের তৎপরতা পছন্দ করছে না, মানে ইরানের তৎপরতা পছন্দ করছে না আমেরিকা। কারণটা কি? এবং এর ভেতর হলো ইসরায়েল। ঠিক আছে, সেই জায়গা থেকে তারা এই প্রতিক্রিয়া দেখাবে। আমেরিকা পলিসি এটা কি আসলে প্রেসিডেন্ট নিজে দেখাচ্ছেন, নাকি আমেরিকার পলিসি এইটাই যে ইরানকে প্রতিরোধ করা? তো সেই জায়গা থেকেই তো এটা করা হচ্ছে নাকি? না, পলিসি আছে, কিন্তু পলিসিতে যে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, পলিসির একটা ইমপ্লিমেন্টেশন আছে। ইমপ্লিমেন্টেশনের মধ্যে উনি খুব এই যে উনি যেগুলোকে বাধা দিয়ে করলেন, হ্যাঁ আমি চাই না যে ইসরায়েলে আসুক, ওটা যে কেউই আসলে জি নিশ্চয়ই আমেরিকার ইনভলভমেন্ট, তুমি মানে অন্ধভাবে আমেরিকার ইনভলভমেন্ট, একটা যুদ্ধে জড়িয়ে পড়া, এটা আমেরিকার জনসাধারণের জন্য মঙ্গলজনক নয়। সেটা আপনি সেটা বলছেন, কিন্তু উনি তাই করছেন না। সেটাই আমার ওইটাই একটু বলতে চেয়েছিলাম যে আমেরিকার তো নিজস্ব একটা পলিসি আছে সব জায়গাতে, মধ্যপ্রাচ্যেরও একটা পলিসি আছে, মানে মধ্যপ্রাচ্যে কি করবে বা কোথায় কি করবে সব জায়গাতে তাদের একটা পলিসি আছে। প্রেসিডেন্ট নিশ্চয়ই সেই পলিসি অনুযায়ী তো কাজ করেন। কখনো কখনো তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের প্রতিফলন বক্তব্যে কাজে হয়তো হয়। এবং আমরা তো আসলে কেউ, আমি এখানে একটু বলবো, আমি এখানে একটু যেটা বলতে চাই, আপনি যে পলিসির কথা বলেছেন, পলিসি তো বহুদিনের পলিসি। এটা তো পলিসি তো সেই রেগানের সময় ছিল, বুশের সময় ছিল, ক্লিন্টনের সময় ছিল, হ্যাঁ। কিন্তু বুশ বা ক্লিন্টন বা ওবামা এরা কি এত অতীত, আমি এই জন্যই কথাটা ব্যবহার করেছি যে অতি উৎসাহ। আমি পলিসি চেঞ্জের কথা বলছি না, আমি তো বলছি না যে তুমি পলিসি চেঞ্জ করো, তোমরা ইয়েকে প্রোটেক্ট করো না বা তাদের স্টোয়ান্সেস্ট আলাই হও না, কিন্তু তার যে ব্যক্তিগত অতি উৎসাহটা যেটা প্রকাশিত হয়ে যায়। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। যখন 91-এর যে প্রথম যে গালফ ওয়ারটা হলো, সেই গালফ ওয়ারে জর্জ বুশ যখন ইরাক আপনার স্কাড মিসাইলের পর স্কাড মিসাইল করছে, তখন ইজাক শমিট প্রাইম মিনিস্টার, বুশ তাকে বললো তুমি টু শব্দটাও পর্যন্ত করো না, তোমার যতই স্কাড পড়ুক না কেন তুমি চুপ, তুমি কোনো কথা বলবা না, তুমি কোনো কিছু করবা না, নো অ্যাকশন। সেটা একটা ওয়ার্নিং দিয়ে দিল। তাতে কি ইউনাইটেড স্টেটস কি পলিসি চেঞ্জ হয়ে গেছে? পলিসি তো চেঞ্জ হয়নি, হ্যাঁ। কিন্তু আমি যেটা বলছি সেটা হলো
পলিসি চেঞ্জের ব্যাপার না, তার সামনে একটা ইলেকশন, তাকে জিততে হবে। হ্যাঁ, কিন্তু সে বারবার সেই মুসলমানদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা ইউ ডোন্ট ম্যাটার টু মি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের দুজনকে। এই যে আপনি যে স্ট্যাটিস্টিক্স দিলেন, দেখেন জর্জিয়ায় কিন্তু 50,000 মতো বাঙালি। জর্জিয়া সে জিততেছে কত ভোটে, কত মানে 11,000 ভোটে জিততেছে, শুধু বাঙালি মুসলমান ওখানে 50,000-এর মতো। এই সমস্ত যদি সে এগুলো কি জানে না ডেমোক্রেটিক পার্টি? সেটি আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি তারা জানে না? মানে আপনারা বলছেন, আপনারা যেহেতু জানেন, আমি ধরে নিলাম যে ভোট আমি সেটাই বলছি যে না না, এটা আমি ডক্টর মনির মুস্তফা আলীর সঙ্গে আমি একমত যে ডেমোক্রেটিক পার্টির যারা নির্বাচনী সে করেছে এবং তার যে যারা এগুলো রান করছে, আমার কাছে তাদেরকে মনে হয় যে তাদের একটু আইকিউ লেভেল লো, একটু গাধা টাইপের লোকজন। আমি বলছি যে দেখেন, আপনারা যেটা আলোচনা করছেন, আপনারাও মানে ইমিগ্রেন্টদের মধ্যে একটা বিরাট অংশ তো আসলে ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করে বলে সাধারণ চোখে ধারণা, এবং যদিও এটি নানা সময়ে নানা আলোচনা হয়, এখন অনেকে অনেক কিছু চেঞ্জ করছে, কিন্তু সেই জায়গাটি থেকে আপনারা আলোচনা করতে গিয়ে যেহেতু আপনারা বুঝতে পারছেন, নিশ্চয়ই তাদের পলিসি লেভেলে তারা বোঝেন কিভাবে তারা রিয়েক্ট করেন এবং কিভাবে তারা কাজ করেন, তাদের ভিশনটা কি আসলে, সেটি নিশ্চয়ই আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আমি একটু অ্যাড করব যে এই যে আমাদের যেই চ্যানেল, হ্যাঁ, এই চ্যানেলে তো অনেক ভিউয়ার, হ্যাঁ জি অবশ্যই, এই যে ডেমোক্রেটিক পার্টির যে ক্যাম্পেইন কমিটি, তারা কিন্তু এই চ্যানেলে কি আলোচনা হচ্ছে, এটাও তো একটা ইনফ্লুয়েন্সার। আমরা তো আমাদের মনের কথা বলি, তাই না? হ্যাঁ, এটা কি ওরা শুনে? আমরা জানি না, হয়তো শুনে না, তার চেয়ে বরং তারা ওই একটা কোনো ফালতু নিউ ইয়র্কের হয়তো কোনো একটা মানে আমি এটা বলা উচিত না, মানে কোথাও একটা ছোট এমনও হতে পারে, কারণ দিনে দিনে কমিউনিটি যেমন বড় হচ্ছে, কমিউনিটি টেলিভিশন হিসেবে TVN 24 টেলিভিশন অনেক মানে দর্শকদের ভালোবাসা নিয়ে, এটা অহংকার না, এটি ভালোবাসা আর কি, এই ভালোবাসা এটা বড় হচ্ছে, এবং নিশ্চয়ই এই মতামতেরও অনেক প্রভাব কমিউনিটিতে যায়। আমি আপনাকে একটা এক্সাম্পল দেবো সলিড যে TVN এর কি ব্যাপারটা। আমি ফিলাডেলফিয়া এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, লাগেজ মানে ব্যাগেজ ক্লেমের ওখানে, হঠাৎ দেখি এক লোক এসে আমাকে বলে যে স্যার আপনাকে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। তো আমি তো তখন আমার সন্দেহ হয়েছে, তারপরে দেখলাম এক মহিলা এসে বলছে যে হ্যাঁ ওনাকে তো ওই যে TVN 24। তারপরে বেশ কিছু লোক জড়ো হয়ে গেল র্যান্ডম, চিন্তা করে দেখুন তারা কিন্তু TVN 24। তখন বলে যে আপনাকেই তো দেখি স্যার। তা আমি বললাম যে হ্যাঁ আমার একটা ইংলিশ ক্যাপ নিয়ে আমি থাকি। ওরা সব হেসে দিল। জি, এই যে মানে TVN 24 এর যে মানে ডোমেইনটা, আমার কথা যে ডেমোক্রেটিক পার্টির যে নির্বাচনী ক্যাম্পেইন কি, ওরা কি এই মাইনরিটিদের যে বিভিন্ন চ্যানেলগুলো আছে সেটা কি ওরা মনিটর করে? এটা তো করা উচিত, কারণ এটা আপনি সুন্দর একটি পয়েন্ট তুলেছেন। নিশ্চয়ই তারা করেন কিংবা করেন না আমরা জানি না, কিন্তু নেওয়া উচিত আমলে, কারণ আমলে নিলে যেটি হয় এবং কথা বলেন, এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে এসেও কথা বলেন, এটি সবাই সবার মতামত তুলে ধরার একটি জায়গা। যেহেতু মত প্রকাশের মতো পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম দেশ হচ্ছে আমেরিকা, সবচেয়ে সুন্দর মত প্রকাশ করার ক্ষেত্রে, সুতরাং আপনারা এখানে নিশ্চয়ই করেন, আপনারা দুজন করছেন, দুই প্রফেসর করছেন আমেরিকায় থেকে, আপনাদের মতামত প্রকাশ করছেন TVN 24 টেলিভিশনের মাধ্যমে, এবং মানুষ শুনছে, মানুষের নিজস্ব মতামত আছে, ভেরি স্ট্রং মতামত, তারা নিজেরা তাদের মতামত অনুযায়ী মানে প্রভাব রাখেন। সো এইভাবে আবার কখনো কখনো অপিনিয়ন লিডাররা মতামত ক্রিয়েট করে, সেটি হচ্ছে। সুতরাং আমরা একটা ছোট বিরতিতে যাই, ফিরে এসে বাদ বাকি কিছু আলোচনা আমরা শুনবো, ফিরছি শিগগিরই। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। সঙ্গে আছেন প্রফেসর মোস্তফা সারোয়ার এবং প্রফেসর মুনির মুজতবা আলী। ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকবার জন্য। আমরা আবার একটু আলোচনায় ফিরি, এবার একটু হাউস স্পিকার এই সময়টিতে, মানে এই সময়ে যখন হাউসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, আমরা এরই মধ্যে কয়েকজনকে মানে পরিবর্তিত হতে দেখেছি, এবং যখন হাউস স্পিকারের দায়িত্বে মানে আপনাদের স্টেটেরই একজন
এবং তিনি হাউস স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন না। মাইক জনসন ক্যাপিটালে হাউস রিপাবলিকানদের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার জনসন বলেছেন, তাকে সরানোর পদক্ষেপ দেশ কিংবা রিপাবলিকান এজেন্ডাকে এগিয়ে নিতে ভালো কিছু বয়ে আনবে না। রিপাবলিকানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে স্পিকার মাইক জনসনকে তার দায়িত্ব থেকে সরাতে কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিনের প্রস্তাবে সমর্থন দিয়েছেন কংগ্রেসম্যান থমাস মেসি। রিপাবলিকান কনফারেন্স শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, স্পিকারের পদ থেকে সরিয়ে দিতে বহিষ্কারের সাবেক স্পিকার কেভিন ম্যাককার্থি থেকেও মাইক জনসন বেশি ভোট পাবেন বলে তার আশঙ্কা বা ধারণা। প্রফেসর মুনির মুস্তফা আলী, আপনি কি বলবেন? নির্বাচন পর্যন্ত কি থাকতে পারবেন মাইক জনসন? মাইক জনসনকে আমি পছন্দ করা শুরু করেছি, যদিও সে আমার স্টেটে তাকে আমি পছন্দ করতাম না, কিন্তু ইদানিং অ্যাটলিস্ট হি ইজ ট্রাইং টু আপনার কাজ করার চেষ্টা করছে সে। হ্যাঁ, এমন না যে সে কাজ করার চেষ্টা করছে না। যেমন ধরনের যে ইউক্রেন বিলটা যে সে নিয়ে এসছে, সে যেভাবেই আনুক না কেন, সে ওই ইয়েগুলো ফান্ডিং বিলগুলো সে স্প্লিট করে নিয়ে আসার চেষ্টা করছে। অন্তত ভোটে গেলে হয়তো ওগুলো পাস হবে। তো এখানে আমি বরং রিপাবলিকানদের চাইতে আমি ডেমোক্র্যাটদের একটু সমালোচনা করব। এখানে কিছুটা গুঞ্জন আসছে যে যদি তার এগেইনস্টে অনাস্থা আনা হয় এবং সেখানে যদি ইলেকশন হয়, তারা কি তার ইয়েটাকে রক্ষা করবে কিনা। আপনি দেখেন যে আমরা একদিকে বাইপার্টিজানের কথা বলি, অন্যদিকে আপনি মানে ওই বাইপার্টিজানকে করতে গেলে সে যদি বিপদে পড়ে, তার বিপদ থেকে আমরা রক্ষা করতে চাই না, তাহলে সে করবে কেন? হ্যাঁ, সেই বিপদের মধ্যে পড়বে কেন? এখানে আমরা দেখছি যে কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা ওই জেফ্রিজকে আবার নমিনেট করবে, তাকে আবার সেই নতুন স্পিকার ভোট দেওয়ার চেষ্টা করবে। এইগুলো ঠিক না। আসলে আমরা যখন এক পার্টি সমালোচনা করি, অন্য পার্টিকে একেবারে মানে তাদের ব্যাপারে একেবারে ব্লাইন্ড হয়ে যায়, সেটা ঠিক না। এইটা আমি বরং বলবো যে ইদানিং মাইক জনসন যে কাজগুলো করছে আমি তার সমর্থন করি। হ্যাঁ, সেই যে ইউক্রেন বিলটা নিয়ে এসছে, অবভিয়াসলি টু দ্য ডিসমে অফ ডোনাল্ড ট্রাম্প তো এগুলো চায় না, তারপরে সে এটা আনছে কারণ সে লেজিসলেট করতে চায়। হ্যাঁ, কাজে এটাকে কিন্তু ডেমোক্র্যাটদের সাধুবাদ জানানো উচিত এবং তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত এবং তাদেরকে বলা উচিত সরাসরি যে এর আগেও আমরা দেখছি স্পিকার মানে তাহলে আমরা তোমাকে সাপোর্ট দেবো, এগুলো আগে বলা হয়েছে, কিন্তু ইদানিং আবার তাদের সুরটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এখানে মানে ডেমোক্র্যাটদের কিছু ভালো ভূমিকা থাকা উচিত। আচ্ছা, আমি একটু প্রফেসর মুস্তফা সারোয়ারের কাছে, আমরা শেষের দিকে আছি, আরেকটি ইস্যুতে একটু মতামত নেওয়ার চেষ্টা করব, কিন্তু এটি নিয়ে একটু যদি বলেন। পাশাপাশি স্পিকারে দেখুন, আমরা যারা দায়িত্বশীল পদগুলোতে যারাই যাচ্ছেন, তারা কিন্তু তাদের দায়িত্বটি তখন বুঝে সেভাবেই কাজ করার চেষ্টা করেন। এটি বিষয় এর আগেও আমরা দেখেছি, কেভিন ম্যাককার্থির সময়ও তিনি কিন্তু অনেক চেষ্টা করেছেন নানা বিষয়, যদিও অনেক ঝুঁকি, কারণ সবাইকে তো সন্তুষ্ট, এরকম শর্ত মেনে এরকম পদে থাকাও কঠিন এবং সবাইকে সন্তুষ্ট করাও যাবে না আসলে কাজ করতে গেলে। তো সেই জায়গা থেকে একটু যদি আলোচনাটা করেন। হ্যাঁ, আমি ডক্টর মুনির মুস্তফা আলী এখানে অ্যাবসলিউটলি একমত। কারণ মাইক জনসনকে সে বিপদে পড়লো বাইডেনের এজেন্ডাকে পাশ করাবার জন্য। এখন সে বিপদে পড়েছে, বিপদে পড়লে আগে ওনাকে আশ্বাস দিয়েছিলেন এরা ডেমোক্র্যাটরা যে তারা তাকে যদি অনাস্থা দেয় ওরা সমর্থন করবে। ও ডেমোক্রেটিক পার্টি যদি সমর্থন দেয় তাহলে ওই অনাস্থা কাজে লাগবে না, বরং মানে বাইডেনের যে নভেম্বর পর্যন্ত তার সময় মাইক জনসন উইল বি দেয়ার পার্টনার। এই জিনিসটাকে তাদের এক্সপ্লোর করা উচিত, কারণ ওই জেফ্রিকে যদি তারা নমিনেশন করে তাহলে আবার রিপাবলিকানরা সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। হি ইজ নট গোনা বি ইলেক্টেড। কাজে এই সমস্ত ফালতু চেষ্টা করা আমি মনে করি এগুলো বাদ দিয়ে তাদেরকে একটু রেশনাল হয়ে, ট্যাকটিক্যাল হয়ে এবং ওই যে বাইপার্টিসান হয়ে মাইক জনসনের বিপদে তাদের সাহায্য করা প্রয়োজন। আমি একমত। আমরা একেবারে শেষের দিকে দুইজনই একটু আমাদেরকে একটু মতামত দেবেন। একটি কমেন্ট, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ, ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কার ব্যাপারে রাইসিকে সংযত হতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন সতর্ক করে বলেছেন, দুপক্ষই যদি সাবধান না হয় তাহলে মিডল ইস্টের নতুন যুদ্ধ শুরু হতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ। চলমান ইসরায়েল এবং ইরান এই ইস্যুতে রাশিয়া আসলে কি ভূমিকা নিবে বা সে থেকে কি তারা
অর্জন করার চেষ্টা করবে? প্রফেসর মোস্তফা সরওয়ার প্রথমে। হ্যাঁ, আমরা জানি যে রাশিয়া কিন্তু তাদের একটা নৌজাহাজ, একটা যুদ্ধ জাহাজকে ওই অঞ্চলে নিয়ে গেছে এই মাত্র দুদিন আগে, এবং সে মোটামুটি খুব মানে স্ট্রং ভাষাতে সমর্থন করেছে ইরানকে এবং অন্যান্য বিষয়ে। এটা আমি মনে করি যে টেনশন বাড়িয়ে দিয়েছে। তবে পুতিনের এই বক্তব্য, সেটা যে রাইসিকে যে কথাগুলো বলেছে, সেটা তো দারুণ, মানে একটা বিজ্ঞ ডিপ্লোম্যাটের মতো কথা বলেছে। হ্যাঁ, এবং আমি আমাদের আগের আলোচনা থেকে এটাকে কন্ট্রাস্ট করব যে সেখানে বাইডেন একটু খেলো হয়ে যাচ্ছে। মানে পুতিন শোড মোর ম্যাচিউরিটি। সে কিন্তু ইরানকে বলছে যে তোমরা মানে ডোন্ট এসকালেট, এটাকে বাড়িয়ে দিও না, ইউ ডোন্ট মানে আবার আক্রমণ করা, এই সমস্ত জিনিস বাদ দাও, উই ওয়ান্ট এ পিস দেয়ার। এখানে পুতিন, যাকে আমি অনেক সমালোচনা করেছি, তার বিরুদ্ধে কবিতা লিখেছি, ইংরেজি কবিতা ছাপিয়েছি, কিন্তু পুতিন এখানে দেখলাম যে সে খুব একটা ম্যাচিউরিটি দেখিয়েছে, আমাদের বাইডেনের চেয়ে বেশি ম্যাচিউরিটি। এটা কি শুধু কথার কথা নাকি আসলে এটি মিন করে বলা, সেটিও তো একটা দেখার বিষয়। না, আমার মনে হয় সে মিন করেছে। এটা আরো একটা ঘটনা আছে, ঘটনার ভেতরের ঘটনা। তার কারণ ইরানের যে সামরিক পরিস্থিতি সেটা ভালো, কিন্তু যদি ইসরায়েল আক্রমণ করে বসে আর সঙ্গে যদি আমেরিকা সমর্থন দেয়, তাহলে কিন্তু ইরানের খুব ক্ষতি হয়ে যাবে, এবং মানে সেটা পুরো মিডল ইস্টের জন্যই খুব ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু যে টেকনোলজিক্যালি ভালো করছে, হ্যাঁ, তার মানে এই এক্সকিউজ যেটা, সেই এক্সকিউজটা যাতে না পায়, এই জন্যই মনে হয় পুতিন, সে তো পুরো জায়গাটা জানে, হি নোজ ভেরি ওয়েল অ্যাবাউট দ্যাট এরিয়া, এই জন্য সে চাচ্ছে যে যুদ্ধটা যাতে আর, এবং এটা তুরস্কও জানে, এই জন্য তুরস্কও কিন্তু সাবধান করে দিয়েছে ইরানকে। হ্যাঁ, সো আমার মনে হয় যেন ইরানেরও সাবধান হওয়া উচিত, এবং যুদ্ধটা যাতে বেড়ে না যায়, তাতে কারো মঙ্গল হবে না, পৃথিবীর সবার ক্ষতি হবে। জি, প্রফেসর মুনির মুস্তফা আলী। আমি অ্যাবসলিউটলি মানে এগ্রিড উইথ ডক্টর সারোয়ার। আসলে এখানে সে বুদ্ধিমত্তার কাজ করেছে। এখানে কিন্তু ইসরায়েল কিন্তু আবার রাশিয়ার শত্রু না, ইসরায়েলের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে। অন্যদিকে ইরান তাদের এলায়, এখন রাশিয়ার বিপদের সময় ইরান তাদেরকে হেল্প করছে, সেটা দেখতে হবে। আর ওই যে সারার ভাগ যে অ্যানালিসিসটা, আসলে আপনার ইরান এর সাথে যদি ইসরায়েলের যুদ্ধ হয়, তাহলে শুধু আমেরিকা কেন, আপনি দেখেন না যে ইদানিং যে ঘটনাটা ঘটলো, সেখানে বাইডেনের সাথে সাথে কিভাবে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি একই সুরে কথা বললো। তো এখানে তো বোঝাই যায় যে এখানে একটা যুদ্ধ হলে ইরানের পক্ষে কে থাকবে? রাশিয়ার তো থাকার মতো অবস্থা না, মানে তার বাস্তবত সে সেই অবস্থায় নেই। আর যেটা বললাম যে তার তো সম্পর্ক ইরানের সাথেও ভালো, ইসরায়েলের সাথেও ভালো, কাজে সে একটা অকাল পজিশন ওখানে। চায়নার তো কোনো মাথা ব্যথাই নেই, চায়না হলো ব্যবসা বাণিজ্য করে, সে এই সমস্ত যুদ্ধ মধ্যে সে জড়াবে না। হ্যাঁ, কাজেই পৃথিবীতে যে ব্যালান্সটা পাওয়াটা আমরা করি, মানে ব্যালান্সটা পাওয়াটা যেটা আমরা স্বপ্ন দেখি, যা সেটা কিন্তু আসলে নেই এখন, কোনো ব্যালেন্স পাওয়ার না, এটা একপাক্ষিক। এটা আমেরিকা এবং আমেরিকার অ্যালাইজ, তাদেরই এখন পৃথিবীটা, এটা মেনে নিতে হবে। মানে এই যুদ্ধে জড়িয়ে পড়লে রাশিয়া জানে, পুতিন জানে যে ওই ইরানের আর কিছু থাকবে না, ইরান ওই ইরাকের মতো হয়ে যাবে। হ্যাঁ, ওখানে দেখেন, আপনি মিডল ইস্টে দেখেন যে জর্ডান দেখেন ভূমিকা দেখেন, ইজিপ্টের ভূমিকা দেখেন, সৌদি আরবের ভূমিকা দেখেন, আমি তো মনে করি তারা ওই আমেরিকার পক্ষে চলে আসবে, এখানে ইরান একদম একা পড়ে যাবে। হ্যাঁ, কাজে সে সৎ উপদেশই দিয়েছে এবং এটা ইরান জানে। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মতামত তুলে ধরবার জন্য। আজকের মতো সময় শেষ আলোচনার। নিশ্চয়ই আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আপনারা। প্রিয় দর্শক, যারা আওয়ার ডেমোক্রেসি দেখছিলেন, দুজন প্রফেসর, তারা তাদের বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরলেন। আপনারাও আপনাদের নিজস্ব মতামত আছে এবং সেই মতামত খুবই শক্তিশালী, এবং আমরা আশা করছি আপনাদের মতের সাথে এগুলো মিলিয়ে নেবেন। আমরা খুব শিগগিরই আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।